সামরিক শাসন না, এই কর্তৃত্ববাদী ব্যভিচারী অনাচারী শাসন ব্যবস্থাকে, যে কারণে সব মানুষ প্রাণ তো দিছে মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের সন্তানরা। আজকে যারা চেয়ারে বসছেন তাদের কোনো সন্তান, পরিষ্কার ভাষায় বলি, একজনও নিহত হয়নি, একজনের আত্মত্যাগ। যে শেখ হাসিনা উইদাউট মানে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল শেখ হাসিনার বিচার হওয়া দরকার, শেখ হাসিনাকে গ্রেপ্তার করা দরকার ছিল, কিন্তু গ্রেপ্তার করা হলো না, তাকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দিল নিশ্চয়ই এটা চুক্তিভিত্তিক ভাবে ছেড়ে দেওয়া হয়েছে, কেউ প্রেশার হয়েছে বা ভারতে চাপ হয়েছে, XYZ আমরা সংবাদ শুনছি। যাদের ত্যাগের বিনিময়ে, যাদের লাশের উপরে আজকের এই পরিবর্তন, সেই পরিবর্তনে যারা চেয়ারে বসেছেন তারা জানেনই না কার কি অবদান রাষ্ট্রের। হ্যাঁ, নেতারা প্রতিষ্ঠিত হয়েছে, 90-এর নেতারা সবই প্রায় প্রতিষ্ঠিত, সবাই দুই পক্ষের সরকারে থাকাকালীন সময়ে সুযোগ সুবিধা নিছে, কম বেশি সবাই প্রতিষ্ঠিত, তাদের গাড়ি বাড়ি সবই আছে। সারা দেশের মানুষ তো আন্দোলন করেছে, চট্টগ্রাম, সিলেট, ঢাকা শহরেই আপনি তাকিয়ে যদি দেখেন, আমরা কি জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে কারা কারা নেতৃত্ব দিছে? আমারই প্রশ্নটা হলো যে জনগণের এই প্রশ্নটা আসলে আমাদের কাউরেরই না। প্রশ্নটা হলো এইরকম ঘটনা বাংলাদেশে না, পৃথিবীর ইতিহাসে হয়তো বিরল ঘটনাই ঘটেছে বাংলাদেশে। এবং দেখা গেছে কি যে আমরা জানতে চেয়েছি, যে আমরা জানতেও চাই যে সেদিন 5 তারিখের ঘটনার পূর্ব ঘটনাগুলো আমরা জানি না, গণভবনে কি ঘটছে। অনেক কথাই সামনে আসছে, অনেক কথাই আমাদের শুনতে হচ্ছে, জনগণ সেগুলো জানছে। গণভবনের দিনে দেখা গেছে কি যে কিছু মানুষ গণভবন যখন ঢুকতে যায় তখন কিন্তু সবই খালি, কেউই নাই গণভবনে, একটা প্রাণীও ছিল না। এটা একটা বিষয়। এর আগে তো নিশ্চয়ই প্রস্তুতি পর্ব হয়েছে যে উনি চলে যাচ্ছেন, উনি চলে যাবেন, তার জন্য আধা ঘন্টার সময় দেওয়া হয়েছে, বলা হচ্ছে। এ কথার সাথে আমি একমত হতে পারি না, আমি জনগণ একমত হতে পারলাম না। কেননা বিষয়টা হলো যে শেখ হাসিনার যে টাকা পাওয়া গেল, সেই তার জন্য সংবাদ তৈরি হলো কিছু জায়গাতে, ছাত্ররা যে কিছু টাকা পাইছে সে টাকা নিয়ে তারা গন্ডগোল করছে, এই সংবাদগুলো আমরা দেখলাম গণমাধ্যমে, বিভিন্ন জায়গাতে, ইউটিউবে বা বিভিন্ন মাধ্যমে। এবং কথা তো সত্যিই যে গণভবনে অনেক অর্থ ছিল এবং সেগুলো ডলার ছিল, পাউন্ড ছিল, টাকা ছিল। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার, জানতে চাওয়া দরকার আমাদের, যে আমরা জনগণ, আমরা যে একটা পট পরিবর্তন ঘটার পর বাংলাদেশে যে শেখ হাসিনা উইদাউট মানে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল শেখ হাসিনার বিচার হওয়া দরকার, শেখ হাসিনাকে গ্রেপ্তার করা দরকার ছিল, কিন্তু গ্রেপ্তার করা হলো না, তাকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দিল নিশ্চয়ই এটা চুক্তিভিত্তিক ভাবে ছেড়ে দেওয়া হয়েছে, কেউ প্রেশার হয়েছে বা ভারতে চাপ হয়েছে, XYZ আমরা সংবাদ শুনছি। আমরা কিন্তু পরিষ্কার না যে আসলে ঘটনাটা কি ছিল। ভিতরে জনগণ শুধু পেলেন কি কিছু হাঁস, কিছু মুরগি, কিছু ছাগল, কিছু ভেড়া পেলো এবং ভাঙচুর করলো। জনগণের গণভবন অলরেডি তখন খালি, চেয়ার টেবিল এগুলো আছে। এছাড়া গণভবনে যে বিশাল অর্থের ভান্ডার ছিল সেই খবর কিন্তু চাওয়ার হয়ে গেছে বাংলাদেশে। এখন প্রশ্ন হলো যে কারা কারা এই অর্থ নিছেন, সেটাও যারা যারা দিছেন বা যে দিছেন তারাই বলতে পারবেন, আমরা তো বলতে পারবো না। তবে সম্ভাব্য সেখানে যারা দায়িত্ব ছিলেন, যারা দায়িত্ব পালন করেছিলেন সেই মুহূর্তে, তারাই বলবেন। এই জবাবটা তাদের কাছে আমি জানতে চাই, তাদের কাছে মাধ্যমে আমি উত্তরটা চাই, যেহেতু সরকার বর্তমানে দায়িত্বে আছেন, সরকারও আমাদেরকে জানাবেন। সেখানে মানে কোন চুক্তি আমরা যেটা জানি না সেটাই আপনি জানতে চাচ্ছেন, যে জনগণ যেটুকু জানে যে ওনাকে আধা ঘন্টা সময় দেওয়া হয়েছে, কিন্তু কেন সময় দেওয়া হলো, ওনাকে কেন গ্রেফতার করা হলো না সেই মুহূর্তে, তো ওনাকে কেন সেভ এক্সিট দেওয়া হলো, সেটাই এখন আপনারও জানা জনগণের সাথে সাথে, তাই তো? বিষয় হলো যে আসলে আমরা জানতে চাচ্ছি কেন যে আমরা দীর্ঘদিন ধরে এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান চেয়েছি। অবসান চাওয়া সাথে সাথে এই ফ্যাসিবাদের সাথে যারা জড়িত, এই ফ্যাসিবাদ শাসন প্রতিষ্ঠিত করেছে, প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে, শিক্ষা, চিকিৎসা, যে কোনো রাষ্ট্রের যে কোনো প্রতিষ্ঠান আছে, বিচার বিভাগ, সর্বক্ষেত্রে যেহেতু ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়ে গেছিল, একটা পর্যায়ে এটা ম্যাচিউরড হওয়ার পরেই আসলে বাংলাদেশে এই মানে অলৌকিক অভ্যুত্থান বলি আমি এটাকে বাংলাদেশে। এখানে কোনো নেতৃত্ব ছিল না। আজকে যারা নেতৃত্ব দাবি করছে তারা আসলে কোনো নেতৃত্ব না। আগামী 10 দিনের ভিতরে দেখবেন আপনি 40টা রাজনৈতিক দল তৈরি হয়ে গেছে বাংলাদেশে, তারও বেশি হতে পারে সম্ভাবনা। ইতিমধ্যে আজকেই 2টা হয়েছে, আশা করছি আরো সামনে আরো এইভাবে অসংখ্য নতুন দল তৈরি হবে। এই যে
নতুন জাগরণ, এটা একটা জাগরণই বলবো। কিন্তু এখানে আমার কাছে দৃষ্টিভঙ্গির জায়গাটা হলো যে সব একটা কোরবানি হয়েছে, সেই কোরবানির পরে সবাই মাংস ভাগের জন্য বা যার ভাগ আছে এরকম মনে করে সবাই ছুটছে। এই জন্য একটা নতুন দল তৈরি হচ্ছে সব জায়গাতে। ছাত্র নেতৃত্ব তৈরি হয়েছে, ছাত্ররা মনে করছে যে আমরা একা করছি, আবার জনতা মনে করছে আমরা সবাই মিলে করছি। এই যে কন্ট্রাডিকশন তৈরি হয়েছে, এই কারণে অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছে। এই বিগত 1 মাসে বাংলাদেশের প্রশাসন একদম ভেঙে পড়ে আছে, এখানে কোনো কার্যকর ভূমিকা নাই। প্রকাশ্যে অপকাশ্যে যারা আওয়ামী লীগ করতেন, যারা বড় বড় পাওয়ারে ছিলেন, যারা ক্ষমতার সব ছিলেন, তাদের তেমন কাউকেই গ্রেফতার করা হয়নি এখন পর্যন্ত বাংলাদেশে। জানতে চাই কেন করা হয়নি, বা তারা কোথায় আছে। মানে আমাদের আরো জানতে চাই যে এত বড় ঘটনার পর, এতগুলা হত্যাকাণ্ডের পর, এত নিপীড়নের পর সেই মানুষগুলাকে নিয়ে কি করা হচ্ছে, কোথায় রাখা হয়েছে, কিংবা কোথায় তারা আছে সেটা না জান, তার চলে যাচ্ছে দেখছি 2-4 জন চলে গেছে, কতজন গেছে আমরা তো কিছু জানি না, কিভাবে যাচ্ছেন এই জানাটা তো আমাদের অধিকার জানা। এটা আমরা একজন মানুষ হিসাবে, একজন দেশের নাগরিক হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদেরকে জানাতে হবে, আমাদেরকে পরিষ্কারভাবে জানাতে হবে। যারা আমাকে গুণ করেছিল তারা এখনো ফেসবুক চালাচ্ছে, ফেক আইডি চালায়। এখন আমি এগুলো দেখছি, দেখার পর আমি মনে করছি চরমভাবে হুমকির মধ্যে আছি, আমি সহ আমার পরিবার সবাইরা। এখন প্রশ্ন হলো সরকার কেন উদ্যোগ নিচ্ছেন না, সরকার কেন নিপীড়িত যারা, নির্যাতিত যারা, তাদের কেন খোঁজ নিলেন না। 1 মাস হয়ে গেছে, সরকার তার নিজের চেয়ারে বসে শুধুমাত্র তাদের, আমরা প্রকাশ্যেই দেখছি একটা আঞ্চলিক চর্চা তৈরি হচ্ছে বাংলাদেশের প্রশাসন ব্যবস্থায়, আঞ্চলিকতা এবং স্বজনপ্রীতি। এটা খুবই একটা অন্যায় কাজ করা হচ্ছে এবং খুবই অনৈতিক কাজ করা হচ্ছে। জি, এবং উপদেষ্টাদের তালিকা ফাইনাল হয়েছে কিভাবে, আমাদের এক দর্শক প্রশ্ন করেছে। উপদেষ্টা তালিকা যে ফাইনাল হয়েছে এটা কিন্তু পূর্ব নির্ধারিত আমি মনে করি। এটা একটা সময় মানে অনেক আগে থেকে এটা প্রস্তুতি ছিল। এখানে সরকার যারা বসেছেন তারাই বলতে পারবেন, এই প্রশ্নটা তাদের কাছেই আমাদের জানা উচিত যে এই উপদেষ্টার যে লিস্ট আসলো, ওনারা উপদেষ্টা হলেন, কারা করলেন, কারা প্রস্তাব করলেন, কারা সমর্থন করলেন, এই বিষয়টা তো জানা দরকার না আমাদের। অবশ্যই আমরা এই সরকারের সমর্থন করি, কেননা এই সময় একটা অন্তর্বর্তী সরকার দরকার, খুবই অস্থির সময়, কোনো প্রশাসনই বাংলাদেশে নাই, সে কারণে দরকার। কিন্তু আরো জানা দরকার যে আমি যদি শুরুতেই স্বচ্ছতা না রাখতে পারি, আমি যদি শুরুতেই নিজের সততার জায়গাটা না রাখতে পারি, তাহলে আপনি অন্যের কাছে, জনগণের কাছে বা অন্য যে স্টেক হোল্ডার রাজনৈতিক দলের কাছে আপনি সততার আশা করতে পারেন না, এবং আরো দিনকে দিন পরিস্থিতি খারাপের দিকে চলে যাবে। তাহলে শুরুতে এখনই সময়, 1 মাস হয়ে গেছে, অনেক প্রশ্নের উত্তর আপনারা দিবেন। জি, আরেকজন প্রশ্ন করেছেন সম্মানিত কাজল ভাই, অত্যন্ত কর্মঠ আলোচনা করছেন। এনিওয়ে, সচিবালয়ে আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ে শুধু রদবদল। এই রদবদলটাতে আগে যেরকম আওয়ামী লীগ স্থান পেয়েছে, এখন অনেক ক্ষেত্রে শোনা যায় যে বেশিরভাগই বিএনপি স্থান পাচ্ছে, শুধু সচিবালয় নয়, যে কোনো জায়গায়। তো এই রদবদল করে কি, হ্যাঁ, এখানে আমার এখানে আসলে এই জায়গাটাই আমি কথা বলতে চাই। রাষ্ট্রের যারা দায়িত্ব নিছেন তাদের কাছে সরাসরি আমরা জনগণ জানতে চাই, আপনারা একটা পদ্ধতি মেনটেন করবেন কিনা। এই পদ্ধতি বা পথ বা রাস্তা, দা কি ওয়ে, আমার ধারণার জায়গা থেকে আপনাদেরকে আমি একটা কথা বলি, যেটা করলে সব রাষ্ট্র পরিচালনায় অতি দ্রুত শৃঙ্খলা ফিরে আসবে। সেই বিষয়টি হলো যে আপনারা যারা বলেছেন যে সম্পদের হিসাব দিতে হবে, ব্যক্তিগত সম্পদ, কার কি প্রপার্টি আছে, কার কি জায়গা জমি আছে, কার বিদেশে অ্যাকাউন্ট আছে, কার দেশে অ্যাকাউন্ট আছে, নিজে প্রত্যেকেই আমরা জানি সেটা একদিনেই দেওয়া সম্ভব। তাহলে আপনারা যারা দায়িত্ব নিয়েছেন, আপনাদেরটা সম্পদ কোথায় আছে, কি আছে, আপনার পরিবারের কি আছে, ভাই বোনের কি আছে, এটা আপনারা যদি আমাদের সামনে অনলাইন করে দেন, আমাদের সামনে যদি প্রকাশ্যে আনেন, তাহলে বিষয়টা দেশ ও জনগণের জন্য অনেক মঙ্গল হবে। যেহেতু আপনারা সৎভাবে, আমি মনে করি যে আপনারা দেশটা পরিচালনা করতে চান, তাহলে সমর্থন আদায়ের জন্য জনগণের এই প্রশ্নের উত্তর, এই পদ্ধতি আপনাকে মানতে হবে। আপনি একটা কাগজে নোটিশ করে দিলেন যে আপনার সম্পদ হিসাব দিতে হবে না, এইরকম না। আমি তো আমারটা আজকে দিতে পারি, আমার কি আছে, আপনার যেহেতু বেশি আছে, আপনার যেহেতু অনেক আছে, তাহলে আপনি সে অনেকটা করতে 7 দিন সময় নেন, 7 দিনের বেশি তো নেওয়ার কোনো সুযোগ নাই। আসেন, এটা করলে কি হবে জানাই আপনাদেরকে। এটা করলে আজকে যে সচিবালয়ে পদ নিতে যাচ্ছেন, তিনি চেয়ারে যাওয়ার আগে 7 দিন আগে উনি ওনার
হিসাবটা দিবেন যে ওনার সম্পদ আছে কত, ও কোথায় আছেন, বিদেশি কি আছে, বাড়ি আছে কি গাড়ি আছে, তার পরিবারের কার কোথায় কি আছে, এগুলা যদি দিয়ে তাকে চেয়ারে বসান, আমি বিশ্বাস করি এই রাস্তা অনুসরণ করলে আগামীকালকেই আপনার সচিবালয়ে বিশৃঙ্খলা সমাধান হয়ে যাবে। এবং সারা দেশে প্রশাসনে যে কোন স্থানে আপনি নিয়োগ দেন, কোনো সমস্যা নেই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, XYZ এনিবডি আপনি নিতে পারেন, কিন্তু 7 দিনের আগে তাকে চেয়ারে বসার 7 দিন আগে তাকে তার হিসাবটা পরিষ্কার জনগণের কাছে অনলাইন করতে হবে। জনগণের কাছে অনলাইন করে দেবেন, আমরা দেখব আপনার কি আছে, যাওয়ার সময় আমরা বুঝে নেব আপনার কাছে কি আছে। এবং আরেকটা জিনিস দেখেন, উপদেষ্টারা কি জানে যে কতগুলো জীবন হারিয়েছে, সবার কাছে কি যাওয়া হয়েছে কিনা, বা তাদের ওনারা না যেতে পারে যেহেতু ওনাদের সংখ্যা কম, ওনাদের প্রতিনিধি দল তো থাকা উচিত। তো আমি যতগুলো পরিবারের সাথে কথা বলেছি, আমি তো জেনেছি যে এই ব্যাপারে আসলে কেউই তেমন কোনো সাড়া পায়নি এখনো, যাদের সন্তান হারিয়েছে। এবং তারা বরং চেষ্টা করছে বিভিন্নভাবে যোগাযোগ করার, কিন্তু তারা যোগাযোগ করতে পারছে না। ইভেন এমনকি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সমন্বয়কদের সাথেও তারা যোগাযোগ করতে, অনেক আত্মীয় স্বজন যোগাযোগ করতে পারছে না। এবং এখানে ওদের একটা কাজ করে যে আমরা সন্তানও হারালাম, কেউ আমাদেরকে কোনো ঠাঁই দিল না। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণেই, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের লাশের উপরে আজকের এই পরিবর্তন, সেই পরিবর্তনে যারা চেয়ারে বসেছেন তারা জানেনই না কার কি অবদান রাষ্ট্রের। কেননা তারা তো ভাগ বটোয়ারার মধ্যেই চলে গেছে, আমি মনে করি। না হলে তারা আত্মীয় স্বজনরা বিভিন্ন চেয়ারে বসতে পারেন না। 2-4 জন ছাত্র নেতাকে আপনি রাষ্ট্রের পরিচালনায় নিয়ে যেতে পারেন না। আপনাদের তো এই রাইটস আসলে কি দিছিল কিনা ছাত্র সমাজ সবাই মিলে? সারা দেশের মানুষ তো আন্দোলন করেছে, চট্টগ্রাম, সিলেট, ঢাকা শহরেই আপনি তাকে যদি দেখেন, আমরা কি জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে কারা কারা নেতৃত্ব দিছে? তারা কই? বাড্ডায় কারা নেতৃত্ব দিছে, কারা উত্তরায় নেতৃত্ব দিছে, কারা মিরপুরে নেতৃত্ব দিছে? এই যে সমন্বয়ক ছিল বিভিন্ন জায়গায় আপনারা দাবি করছেন, বিষয়টা তো এইরকম না। এটা একটা গণবিস্ফোরণ। প্রত্যেকটা মানুষ ছিল এখানে নেতা, ব্যক্তি কোনো নেতা ছিল না তো ভাই। হ্যাঁ, 3 তারিখের আগে যারা গ্রেপ্তার হয়েছিলেন বা ছাত্র নেতারা যারা গ্রেপ্তার হয়েছেন, যারা আন্দোলনটা শুরু করেছিলেন, ডাক দিছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আমি শ্রদ্ধা রেখেই বলি তাদেরকে যে আপনারা শুরু করেছিলেন, তার মানে এই না যে আপনাদের নেতৃত্বে সারা দেশের মানুষ নেমে এসছে। স্ব জায়গা থেকে, যন্ত্রণা থেকে, কষ্ট থেকে সব মানুষ শেখ হাসিনাকে উচ্ছেদের জন্য নিজেদের জান মাল সব বিনিয়োগ করে দিছে। উচ্ছেদ করতে হবে সামরিক শাসন না, এই কর্তৃত্ববাদী, ব্যভিচারী, অনাচারী শাসন ব্যবস্থাকে। যে কারণে সব মানুষ প্রাণ দিছে, প্রাণ তো দিছে মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের সন্তানরা। আজকে যারা চেয়ারে বসছেন তাদের কোনো সন্তান, পরিষ্কার ভাষায় বলি, একজনও নিহত হয়নি, একজনও আত্মত্যাগ নাই। তো সেসব মাদের যাদের পরিবার সন্তান হারিয়েছে, তারা কোনোভাবে কোনো রাষ্ট্রীয় পর্যায়ে বা কোনোভাবে তো স্থায়ী স্থান পেল না। এই ইভেন ওনাদের অনেক পরিবার আছে যাদের কথা জানেও না, এই উপদেষ্টারা জানে না, তারপরে ছাত্ররাও জানে না, সমন্বয়করাও জানে না। দেখেন, ফিরে যেতে হবে 2টা জায়গায়, 1971, 1990। এই 2 জায়গায় না যেতে পারলে, আপনি গোড়ায় না গেলে, আপনি এই বিষয়টা নিয়ে আপনি কোনোভাবেই সমাধানে আসতে পারবেন না। 1971 সালে রাষ্ট্র ক্ষমতা পূর্বে একটা উপদেষ্টা পরিষদ ছিল, শেখ মুজিব আসার পর সব পাল্টিয়ে গেল, রাতারাতি সব বাদ হয়ে গেল। তার পরবর্তী পর্যায়ে 75-এর ঘটনা ঘটলো, একটা অভ্যুত্থান হলো, সেখান থেকে ফ্যাসিস্ট শাসন উচ্ছেদ হলো। পরবর্তী পর্যায়ে দীর্ঘদিন সামরিক শাসন চললো। 90 সালে এসে আবার পট পরিবর্তন হলো। সেখানে ছাত্র নেতারা ভুল সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক দলের হাতে তুলে দিছিল। রাজনৈতিক দলগুলি সেই মর্যাদা রাখেনি, সেই আন্দোলনের নেতাকর্মীর খোঁজ কোনোদিনই রাখেনি। হ্যাঁ, নেতারা প্রতিষ্ঠিত হয়েছে, 90-এর নেতারা সবই প্রায় প্রতিষ্ঠিত, সবাই 2 পক্ষের সরকারে থাকাকালীন সময়ে সুযোগ সুবিধা নিছে, কম বেশি সবাই প্রতিষ্ঠিত, তাদের গাড়ি বাড়ি সবই আছে। 2-4 জন বাদ থাকতে পারে, এছাড়া কিন্তু ওই আন্দোলনে যারা সংগঠক ছিল, আমার মতো মানুষ যারা সংগঠক ছিল, তারা 1990 থেকে আজকে 2024 আমি রাজপথেই থাকলাম। আমার মতো অসংখ্য মানুষ আছে,
তাদের না, তাদের অনেক চাওয়া পাওয়া ছিল। এই জায়গায় আমি কেন বলছি প্রশ্নটা, এইখানে দরকার আমাদের ইতিহাসকে অবশ্যই একটা ইতিহাস বিনির্মাণের জন্য অতীত ইতিহাস আপনাকে স্মরণ করতে হবে। অতীত না থাকলে আপনার তো কিছুই নাই, আপনি তো অস্তিত্বহীন কোনো বিষয়। আমার পিতাকে যদি আমি স্বীকার না করি, আমি যদি আমার দাদাকে না স্বীকার করি, তাহলে তো আমি ভুল হয়ে যাবে। তাদের কাছ থেকে তো ধারাবাহিক ভাবে আপনি এই জায়গাতে আসতে পৌঁছাইছেন। 53 বছর জনগণ গণতন্ত্র নামে স্বৈর শাসনই দেখছে, কোনো গণতন্ত্র ছিল না। রাজনৈতিক দল তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। আপনি প্রশ্ন করেন অন্য, আসেন।